আবারও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ওইখানে উপস্থিত আমার বন্ধু বান্ধব সবাই আছেন, সামনে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আছেন। আমার সাথে ইয়ারফের সাংবাদিকদের সম্পর্ক একটু ভিন্ন। আমি সবসময় একটা খোলাখুলি বা ওদের সাথে কথা বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি ওরা কি ভাবছে। আমি মোটামুটি খোলাখুলি একটা আলোচনায় যাই, সবসময় চেষ্টা করি। যেহেতু সামনে বাজেট, আজকে একটু সতর্কতার সাথে কথা বলতে হবে, কারণ আপনারা তো একটু ফাঁক পেলেই এমন ভাবে রিপোর্ট করবেন যে বাংলাদেশ সব বাজেট বোধহয় লিক হয়ে গেল, এরকম একটা অবস্থা। তো তারপরও বাজেটে যে বাজেটের ফিলোসফি, বাজেটের ভাবনা চিন্তা, এইটা তো আমাকে বলতে হবে। প্রথমত খুব কঠিন বলতে আমি যেটা বুঝাচ্ছি, এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে এই 1-1.5 মাসের মধ্যে বাজেট করা অলমোস্ট অসম্ভব ব্যাপার। এটা যে বাজেটের প্রক্রিয়া সাধারণত 6 মাস ধরে থাকে, কমপক্ষে 6 মাস ধরে থাকে, 1-1.5 মাসের মধ্যে বাজেট করা খুবই কঠিন। তার উপরে যে অবস্থায় আমরা দায়িত্বটা পেয়েছি, বিগত 2টি সরকারের থেকে পাওয়া, এগুলোর সমাধান কঠিন, ভঙ্গুর অবস্থা সবাই আপনারাও বলছেন, এবং তার সাথে সাথে এটার স্থিতিশীলতা, তারপরে সমৃদ্ধির পথ, কঠিন অবস্থা। তারপরেও বাজেট তো দিতে হবে, বাজেট তার অপেক্ষা করবেন না, জুন মাসেই বাজেট দিতে হবে। সুতরাং আমাদের সেই কাজটা করতে হচ্ছে খুব একটা ধৈর্য সহকারে। প্রচুর ধৈর্যের দরকার, প্রচুর পরিশ্রমের দরকার। প্র্যাকটিক্যালি ঘুমানো ছাড়া সারাক্ষণেই কাজ সবাই করছে, আমি এখানে সবাই করছে। আশা করি এত কিছুর অর্জের ভিতরেও একটা ভালো বাজেট দেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, অনেকে বলে যে এত খারাপ, দেশের অর্থনীতি এত খারাপ, এত ভঙ্গুর, যেখানে সব ইন্ডিকেটর নিম্নগামী, সেখানে আপনারা একটা এত বড় বাজেট দিচ্ছেন। তো এটার উত্তর দিতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে। আমি সংক্ষিপ্তভাবে ওই আরো কয়েকদিন আগে কথাটা বলেছি। আমরা ছোটবেলায় যখন নলকূপে, খেয়াল আছে আপনাদের, আমরা নলকূপ যখন চাপতাম পানি আসতো, মাঝে মাঝে পানি আসতো না নলকূপে। না আসার কারণ হচ্ছে যে পানির লেভেলটা নিচে চলে যায়। পানির লেভেল যত নিচে চলে যায় তখন কিন্তু নলকূপে পানি আসে না। তো বাংলাদেশের লেভেল যে জায়গায় নিচে গেছে, নলকূপের কথাটা বলছি, তখন আমরা কি করতাম, উপর দিয়ে পানি ঢালতাম, নলকূপের উপরে পানি ঢালতাম। পানি ঢালতে ঢালতে ওই নিচে যে লেয়ার যত নিচে গেছে ওটাকে আস্তে আস্তে উপরে আনতাম। তারপরে যখন পাম্প করতাম তখন পানি আসা শুরু করত। তো এই এক্সাম্পলটা এই জন্য দিলাম, লেভেল যেখানে গেছে আমাকে তো পানি ঢালতে হবে, পানি ঢালতে ঢালতে লেভেলে আনতে হবে, তারপর পাম্প করলে পানি বের হবে নলকূপ দিয়ে। তো বাজেটের বিষয়ে, বড় বাজেটের বিষয়ে আমি এটুকুই বলছি, এর বেশি বলার প্রয়োজন নেই। আমি মনে করি ইউ গট দ্য মেসেজ হোয়াট আই এম ট্রাইং টু সে। আর এখন হচ্ছে প্রত্যাশা তো অনেক, বিশেষ করে নির্বাচিত সরকার, দায়বদ্ধতা, জবাবদিহিতা, আবার আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। সুতরাং এই প্রত্যাশা আর একটা বড় দীর্ঘ সময় একটা স্বৈরা শাসক আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন, এখানে প্রত্যাশা তো আকাশচুম্বী, রিসোর্স সম্পদ কম। তো এর মধ্যে আমাদেরকে জনগণের প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করতে হচ্ছে। একটা কথা আমি বলতে চাই, প্রথমে বাংলাদেশের বাজেটে সবসময় যারা বঞ্চিত হয়েছে তারা হচ্ছে হতদরিদ্র লোকগুলো, যারা নিম্ন আয়ের মানুষ, তারা সবসময় বঞ্চিত কিন্তু। এবং এই কারণে, আর বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যেখানে দারিদ্রতা বাড়ছে, যেখানে চাকরিহীনতা বাড়ছে, যেখানে বিনিয়োগ কমছে, যারা বিনিয়োগ করছে তারাও আন্ডার পারফরমেন্সের মধ্যে আছে, যেখানে
ক্যাপিটাল মেশিনারি, প্রাইভেট ব্যক্তি খাতের ঋণের হার কমছে, সেখানে তো দারিদ্রতা আরো বাড়ছে। তো আমাদের প্রথমে দারিদ্রতাটাকে, দরিদ্র মানুষগুলোকে, নিম্ন আয়ের মানুষগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে এখানে। যে কারণে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড, যে বাড়ির যে গৃহ করতে সবচেয়ে নেগলেক্টেড মানুষটা বাড়িতে সারাদিন কাজ করে ফ্যামিলির জন্য, সবাই ঘুমিয়ে যায়, উনি ঘুমান সকলের শেষে, এই মানুষটার প্রতি কেউ কোনোদিন খেয়াল করে নাই। তার কোনো সামাজিক মূল্য নাই, এমনকি পরিবারও খুব একটা মূল্য নাই, কারণ তার তো কোনো আয় নাই। ইনকাম ইজ এ পাওয়ার, মানি ইজ এ পাওয়ার। এটা আমাদের গার্মেন্টস এর মেয়েরা একটু এম্পাওয়ার্ড কিভাবে হয়েছে? বিকজ তাদের একটা আয় আছে বলে তারা পরিবারে এম্পাওয়ার্ড হয়েছে, সমাজে এম্পাওয়ার্ড হয়েছে। আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি প্রথমে। ওই ব্যক্তিটি যে গৃহকর্ত্রী, যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই, আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। এখানে কিন্তু মাঝখানে কেউ নাই। এই যে আমাদের যে দুর্নীতির কথা বলা হচ্ছে, এবং এই সিলেকশন গুলোতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমি পরিষ্কার করে বলতে চাই, সিলেকশন প্রসেসে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই। উই মেড ইট অ্যাবসলিউটলি শিওর এই সিলেকশন প্রসেসে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট না থাকে। এবং আমরা যে পাইলট প্রজেক্ট শেষ করেছি, এটা আমরা অ্যানালাইজ করেছি, আমরা দেখেছি 1 থেকে 1.5% বিচ্যুতি ঘটেছে এখানে। বাংলাদেশের জন্য এত বড় সাকসেস আমি মনে করি কোনোদিন হয়েছিল না। 1 থেকে 1.5% বিচ্যুতি হয়েছে, এবং সেটা আমরা এখন কারেক্ট করছি। ওই 1-1.5% যেটা হয়েছে সেটা আমরা এখন কারেক্ট করছি, এবং আশা করি আগামী দিনে 100% না হলে 99.9% পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে ডেলিভারি সিস্টেম গভর্নমেন্টের, এটা একটা বড় সফলতা শুরুতেই। এবং ফার্মার্স কার্ডে আমরা গিয়েছি, এগেইন বাংলাদেশের আমাদের ফুড সিকিউরিটির জন্য যে লোকগুলো সবচেয়ে বেশি কাজ করে, আমাদের কৃষকরা, তাদেরকে আমার ফুড সিকিউরিটি নিশ্চিত করতে হলে এই লোকগুলোর জীবন যাপন, তাদের স্বাচ্ছন্দ্য, তাদের যে কৃষিতে তাদের যে কর্মকাণ্ডে একটা ভালো অবস্থানে তাদেরকে নিয়ে যেতে হবে। যে কারণে আমরা ফার্মার্স কার্ড দিয়েছি। আশা করি কৃষিতে তার প্রতিফলন করবে, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত হবে। আরেকটা হচ্ছে এখানে আমাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যেটা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ব্যয় করে স্বাস্থ্য খাতে নিজের পকেট থেকে, আফগানিস্তানের চেয়ে বেশি ব্যয় করে। আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা এত খারাপ, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই মানুষগুলো যদি আমরা ঠিক করতে না পারি, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের যারা অ্যাফোর্ড করতে পারে না, একটা ইউনিভার্সাল হেলথ কেয়ারের মাধ্যমে আমরা যদি সাপোর্টটা দিতে পারি, তাদের যদি প্রাইমারি হেলথ কেয়ারটা আমরা টেক কেয়ার করতে পারি, এদের কিন্তু স্বাস্থ্যের অবনতি কম ঘটবে। কারণ প্রাইমারি হেলথ কেয়ারটা যখন সে পাবে, তার কিন্তু স্বাস্থ্যের অবনতি সামনের দিকে অসুখ বিসুখ কম হবে। তো এই জন্য আমরা এখানে একটা বড় প্রজেক্ট নিয়েছি যে প্রাইমারি হেলথ কেয়ার সকলের কাছে পৌঁছে দেওয়া, ইউনিভার্সাল সকলের কাছে পৌঁছে দেওয়ার। এটা ডেলিভারি কঠিন, কিন্তু ডেলিভারি দিতে হবে, এবং ডেলিভারির জন্য আমরা কিন্তু শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের উপর নির্ভর করছি না। এখানে একটু পরিবর্তন আসছে। এখানে আমরা প্রাইভেট সেক্টরের সাথে কাজ করব, এখানে আমরা এনজিওদের সাথে কাজ করব ফর ডেলিভারি। ক্রিয়েটিভ ইকোনমি ইজ অ্যানাদার অ্যাসপেক্ট। এগেইন যেই মানুষগুলো বঞ্চিত মানুষ, বিশেষ করে মহিলারা গ্রামে গঞ্জে কাজ করছে, আমাদের কামার কুমার থেকে আর্টিজানস যারা আছে, যারা শীতল পাটি বানাচ্ছে বরিশালে, আবার কেউ কামার কুমার তাদের মৃত ওই যে আমাদের প্রোডাক্ট গুলো করছে, আবার আমাদের তাঁতিরা করছে, মানে বহু মানুষ সারা গ্রামে গঞ্জে কাজ করছে, যারা আসলে কোনোদিন কোনো বাজেট কিংবা তারা সরকারি অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনার মধ্যে এই লোকগুলো আসে না। দ্যাট ইনক্লুডস অলসো যে আমাদের থিয়েটার আর্টিস্ট, এরা ভাত খেতে পারে না, আমাদের গায়করা ভাত খেতে পারে না, চলতে পারে না, গান কি করবে, থিয়েটার কি করবে। আমরা এদেরকে অ্যাড্রেস করছি, এদেরকে আমরা এম্পাওয়ার্ড করতেছি। এটা আমরা ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে ওদের সবাইকে নিয়ে আসছি কিন্তু, এবং সবার জন্য প্রজেক্ট আছে, অ্যালোকেশন আছে। আমি বক্তৃতা বলছি না, এটা
অ্যালোকেশন আছে, আপনারা দেখতে পাবেন বাজেটে। এদের জন্য আমরা অ্যালোকেশন রেখেছি, টার্গেটেড গ্রুপ, এবং এই ডেলিভারিটা আমরা প্রাইভেট সেক্টর এবং এনজিওর মাধ্যমে করব। কারণ গভর্নমেন্ট ক্যানট ডেলিভার, কোয়াইট অনেস্টলি গভর্নমেন্টের এই এফিসিয়েন্সি নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা প্রাইভেট সেক্টর এনজিওদের মাধ্যমে ডেলিভার করব। এনজিওদের সাথে অনেকগুলো মিটিং আমরা করেছি, এগুলো তাদের মাধ্যমে আমরা তাদেরকে, যেমন একটা গ্রামের একটা যারা মৃৎশিল্পীতে কাজ করে, তার একটা প্রোডাক্ট জন্মান্তরে খুলে যাচ্ছে, কিন্তু এটা কোনো ইমপ্রুভমেন্ট নাই, সে কিন্তু কোনো মতে চলছে তার জীবনটা। আর আমরা এখন তাদেরকে স্কিল দিচ্ছি, আমরা তাদেরকে ঋণ দিচ্ছি, আমরা তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দিচ্ছি, ডিজাইনিং সাপোর্ট, আমরা তাদেরকে ব্র্যান্ডিং সাপোর্ট দেব, আমরা তাদেরকে মার্কেটিং, অনলাইন, অ্যামাজন, ইবে, এগুলোতে যাতে তারা অনলাইন তারা মার্কেটিং করতে পারে। এটা আবিষ্কার করার কিছু না, এটা আমরা দেখেছি কিভাবে থাইল্যান্ডে হচ্ছে, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। আমরা ওই লাইনে এই লোকগুলোকে আমরা সাপোর্ট দেব, এই লোকগুলোর ইনকাম বাড়বে, তাদের এমপ্লয়মেন্ট বাড়বে, জীবনযাত্রার মান বাড়বে, তারা যে টাকাটা খরচ করবে এটাই তো জিডিপি। জিডিপি কি? আমরা যে টাকাটা খরচ করি দ্যাট ইজ জিডিপি। খালি জিডিপি খালি ইন্ডাস্ট্রির থেকে আসবে এই ধারণা থেকে সরে আসতে হবে। এই সমস্ত মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে জিডিপি বাড়বে। থিয়েটারে যখন আমরা যাই, যে থিয়েটারের টিকিট কিনি, দিট ইজ জিডিপি, ইট ইজ জিডিপি। কিন্তু স্টেডিয়ামে যখন আমি খেলা দেখতে যাই, আমি যেটা কিনি দ্যাট ইজ জিডিপি। এগুলো সবগুলো মিলেই তো জিডিপি। সুতরাং আমাদের জিডিপির কনসেপ্ট চেঞ্জ করতে হবে, এবং জিডিপি খালি শিল্প কারখানা থেকে আসবে এইটা ভুল ধারণা। বিশ্বের উন্নত দেশগুলোতে তাদের জিডিপির কম্পোজিশন দেখলে দেখবেন যে এই ক্রিয়েটিভ সেক্টর থেকে বিশাল অংশ আসে। সো আমাদের দিস টাইম আমাদের ক্রিয়েটিভ সেক্টরে আমরা অনেক জোর দিচ্ছি। আমরা এখানে অলরেডি কিভাবে কাজ করব, প্রত্যেকটা কথা হচ্ছে বটম লাইন হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটা গোষ্ঠী আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আসতে হবে। এই জন্য আমরা একটা টাইটেল দিয়েছি, স্লোগান দিয়েছি, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। ডেমোক্রেসি খালি ভোটের জন্য থাকবে, রাজনীতির জন্য থাকবে, কিন্তু অর্থনীতির জন্য থাকবে না, এটা তো হতে পারে না। সো উই আর ডেমোক্রেটাইজিং দ্য ইকোনমি। স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। সবগুলো মানুষের সমান অধিকার থাকবে অংশগ্রহণ করার জন্য, এবং অর্থনীতির সুফল তার বাড়িতে পৌঁছতে হবে। সো দিস ইজ দ্য আইডিয়া দ্যাট আমাদের যে ফিলোসফি, আমাদের যে দর্শন বাজেটের এর মধ্যে আছে। আর এর মধ্যে যারা শিল্পপতিরা আছেন, যারা সরকারকে যেই করের মাধ্যমে সরকার দেশ পরিচালনা করে, তাদেরকে আমরা প্রোটেক্ট করতে হবে। প্রাইভেট সেক্টর, বিএনপির জন্ম হয়েছে কিছু চিন্তা থেকে, ভাবনা থেকে। একটা হচ্ছে ব্যক্তি খাতের মাধ্যমে দেশের উন্নয়ন, ইকোনমিকে ড্রাইভ করে কিন্তু প্রাইভেট সেক্টর। সরকার তো ইকোনমি করে না, সরকার ফেসিলিটেট করে। সরকারের দায়িত্ব হচ্ছে ফেসিলিটেট করে দেওয়া। কিন্তু আমাদের দেশের সরকার হচ্ছে বাধাগ্রস্ত করা হচ্ছে আমাদের কাজে। যে ওনারা একটু বললেন না, যত বেশি বাধাগ্রস্ত করা যায় ব্যবসা বাণিজ্য অ্যাক্টিভিটিসে, এইটাই মনে হয় নিয়ন্ত্রণটা হচ্ছে সরকার। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এক কথায় বলছি আমি, যত পারমিশন যতগুলো আছে সবগুলো টাইম ফ্রেমের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। দিস ইজ আওয়ার ডিসিশন। টাইম ফ্রেম। আলম চৌধুরী সাহেব বলছেন ওনার কি মিউটেশনে, আরেকজন বলবে আমার লাইসেন্সে, আরেকজন বলবে আমার ইলেকট্রিক বিল দিতে, আরেকজন বলবে আমার পাসপোর্ট দিতে। এগুলো শেষ নাই। আমরা এখন বলছি এভরিথিং হ্যাজ টু বি ডান উইদিন টাইম ফ্রেম। সোজা কথা, সিম্পল পিরিয়ড, কোনো কম্প্রোমাইজ নেই এ ব্যাপারে। এবং 18টা 19টা 20টা পারমিশন লাগুক, একটা পয়েন্টে অ্যাপ্লাই করবে, সেই পয়েন্ট থেকে সে ফোকাল পয়েন্ট সবাই বলবে যে এই অ্যাপ্লিকেশন তুমি এক সপ্তাহের মধ্যে ক্লিয়ার করো, উইদিন এ উইক ক্লিয়ার করতে হবে। আর যদি তার কোনো রেসপন্স না পাই, পারমিশন উইল বি গিভেন। কারোর জন্য কেউ ওয়েট করবে না এখানে। কোনো হ্যারাসমেন্ট আমরা চাই না, ব্যবসায়ী না, বাংলাদেশের নাগরিকের কোনো হ্যারাসমেন্ট। এটা তো সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকের লাইফ ইজি করা, ফেসিলিটেট করা, স্বাচ্ছন্দ্য আনা নাগরিক জীবনে। সুতরাং যত রেগুলেশনে মানুষের জীবনে বাধাগ্রস্ত করছে বর্তমানে, আমরা উই আর গোয়িং ফর টোটাল ডিরেগুলেশন।
and I mean it, আমি যখন বক্তৃতা বলতেছি, it's not a political statement. We are going for total deregulation. এটা বাংলায় কি হবে? নিয়ন্ত্রণ মুক্ত করা। নিয়ন্ত্রণ থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এই জাতি অনেক নিয়ন্ত্রিত হয়েছে, সাধারণ মানুষ নিয়ন্ত্রিত হয়েছে, ব্যবসায়ীরা হয়েছে, সাংবাদিকরা হয়েছে, সবাই হয়েছে, কেউ বাইরে নেই। আমরা একটু নিয়ন্ত্রণ থেকে একটু বেরোতে চাই এখন। সো অ্যানাদার ফিলোসফি যে এই বাজেটের, যে নিয়ন্ত্রণ মুক্ত বাংলাদেশ, নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতি, নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসা বাণিজ্য অর্থনীতি, যেটা বিকাশ করতে পারবে। বিকাশ করার পথে কেউ যদি বাধাগ্রস্ত করে, উইল হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট। সেখানে আমরা কাউকে ছাড় দেব না। যাদের বিরুদ্ধে, এই যে আমাদের আরেকটা বিষয় আমি বলি, আমাদের বলছি, ফাবিদা বলতেছিল যে বড় বাজেট বাস্তবায়ন প্রবলেম। কারেক্ট, একদম সঠিক কথাটা বলেছে। বাস্তবায়ন হয় না, বাস্তবায়ন করতে পারে না। কার কারণে পারে না, কেন পারে না, কোথায় পারে না, কোথায় বাধাগ্রস্ত, আমরা তো আইডেন্টিফাই করতেছি। আমরা প্রত্যেকটি প্রজেক্ট এখন ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছি। প্রত্যেক মিনিস্ট্রিতে একটা ড্যাশবোর্ড থাকবে, ফাইন্যান্স মিনিস্ট্রিতে ড্যাশবোর্ড থাকবে, প্রাইম মিনিস্টার অফিসে ড্যাশবোর্ড থাকবে। এভরি প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্ট যেগুলো আমরা নেব, প্রত্যেকটা প্রজেক্ট ড্যাশবোর্ডে থাকবে। এটা প্রগ্রেস কি, ডেইলি প্রগ্রেস কি। কোনো কেউ যদি টাইম ফেল করে, এটা ফ্লাশ করবে ড্যাশবোর্ডে। সুতরাং ওই পয়েন্টে কার জন্য এটা ডিলে হয়েছে আইডেন্টিফাই করে অ্যাকশন উইল বি টেকেন। আর কোনো পথ নেই। আমি কিভাবে বাস্তবায়ন করব, অনেক চিন্তা করছি আমরা কিভাবে বাস্তবায়ন করব। এই দেশের যে অবস্থা, ব্যুরোক্রেসির যে অবস্থা, আমাদের মানুষের যে মন মানসিকতা, দুঃখের বিষয় বলতে হয়। কেমনে বাস্তবায়ন করব চিন্তা করছি, ব্রেইন স্টর্মিং করছি, দিনের পর দিন ব্রেইন স্টর্মিং করছি। আমাদের নিজেদের মধ্যে নিজের সাথে ডিবেট করেছি অনেক সময়। আমি আমার সাথে ডিবেট করেছি ইন মাই ওন মাইন্ড। আমি ডিবেট করেছি হাউ টু কাম আউট অফ দিস কোয়াগমায়ার, এখান থেকে বেরোবো কি করে। সো আই থিঙ্ক আমি অতটুকু বলতে পারি যে আমাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করা হবে এই নিয়ন্ত্রিত অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসা। আশা করি আপনারা একটু সময় দেবেন, একটু ধৈর্য ধরতে হবে। কারণ এখান থেকে এই যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল দেন সমৃদ্ধির পথটা সহজ নয়। এটা সহজ হবে না, এটা আপনাদের সাপোর্ট লাগবে। আমরা যদি ভালো কাজ করি বলবেন যে এটা ভালো কাজ হচ্ছে, আর খারাপ কাজ করলে বলবেন যে এটা ঠিক হচ্ছে না, কোনো অসুবিধা নেই। উই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, কোনো সমস্যা নেই। বাট কনস্ট্রাকটিভ হলে ভালো হয়, রাদার দেন সাবজেক্টিভ হলে অসুবিধা আর কি। কনস্ট্রাকটিভ হলে ভালো হয়। তো আর কিছু বাকি ট্যাক্স তো এখানে আলোচনা করা যাবে না। আর কিছু প্রশ্ন থাকলে দুই একটা করে ফেলেন। আমার যেতে হবে, আমার 3টা একটা মিটিং অলরেডি। শেয়ার বাজার, থ্যাংক ইউ। ওই আজম চৌধুরী সাহেব বলেছেন যে আমি ওই যে যখন সিডিবিএলটা করার পেছনে কারণটাই ছিল এই যে এতগুলো কারণ, যে দেশ কেন আগাচ্ছে না, তার মধ্যে একটা ছিল ওই শেয়ার সার্টিফিকেট জাল করা। শেয়ার সার্টিফিকেট জাল করা এবং শেয়ার সার্টিফিকেট গুলোকে বিভিন্নভাবে এটাকে একটা শেয়ার সার্টিফিকেটকে 5 বার বিক্রি করা। একটা শেয়ার সার্টিফিকেট একটা ব্যাংকে দিয়েছে, একটা শেয়ার সার্টিফিকেট একটা ব্যাংকে দিয়েছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা ভাবলাম আমরা কোথায় যাব। তাইলে তখন আমি সাজেস্ট করলাম আমরা ইলেকট্রনিক ফর্মে চলে যাই। শেয়ারগুলোকে ডিম্যাটেরিয়ালাইজ করে ফেলে দাও, এগুলোকে ইলেকট্রনিক ফর্মে যাব, এক জায়গায় ডেপোজিটেড থাকবে, সেখান থেকে অল শেয়ার ট্রানজাকশন উইল টেক প্লেস। যেটা উনি বলেছেন এখন 1000 কোটি টাকা ওখানে জমা আছে, ওইটা আমি নিজের হাতে করেছি। সিডিবিএল এর আমি ফাউন্ডার, চেয়ারম্যান। অনেক কষ্ট করে করতে হয়েছে, সংসদে আইন পাস করতে হয়েছে এটার জন্য। তখন আমি বিরোধী দলে প্রাইভেট মেম্বার্স বিল আনতে হয়েছে সংসদে, বিল এনে পাস করে ইমপ্লিমেন্ট করে কেউ টাকা দিতে চায় না। ওরা বলে সিডিবিএল আবার কি জিনিস, এটা তো বুঝি না। তো কাউকে এত লোককে কি করে বুঝাবো। তখন ওনাদের যারা বড় বড় কোম্পানিকে বলছে আপনারা আসেন, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে বলেন আসেন। সবাই মিলে আমরা করেছি। আজকে ইট ইজ ফাংশনিং ভেরি ওয়েল। অনলাইন রিয়েল টাইম ট্রেডিং চলছে, এটাও আমি শুরু করেছি। আগে সব ওই যে ফ্লোরে চিল্লাচিল্লি হইতো,
ভিতরে কি হয়তো কেউ জানতো না, ওরা বের হয়ে ওদের মতো কাজ করতো। আমি বললাম না, এটা অনলাইন রিয়েল টাইম, যার যার অফিস থেকে সবাই ট্রেড করবে, এখন করতেছে, বিউটিফুলি চলতেছে। কিন্তু বিগত দিনগুলোতে কি হয়েছে আমি ওদিকে আর যাবো না। বারবার লুটপাট করে করে শেয়ার বাজারের অবস্থা খারাপ। এখন আমাকে এখন সবচেয়ে বড় যে ব্যাংকগুলো আন্ডার ক্যাপিটালাইজড, ব্যাংকগুলো তো লুটপাট করে নিয়ে গেছে টাকা, আন্ডার ক্যাপিটালাইজড বেশি অনেকগুলো ব্যাংক, এমনকি ব্যবসায়ীরা আন্ডার ক্যাপিটালাইজড। ওই যে উনি যে বসে আছেন ওদিকে আছে, বসে আছে, আই এম শিওর ইউ আর অলসো আন্ডার ক্যাপিটালাইজড। মানে তোমাদের টাকা তো ডেপ্রিসিয়েশন হয়ে যাওয়ার পরে আর অনেকে লস করেছে বিভিন্ন কারণে, আন্ডার ক্যাপিটালাইজড। এটা বিগ ইস্যু এখন। এইটা আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে। ব্যাংকগুলোকে কিভাবে ক্যাপিটালাইজ করব, প্রাইভেট সেক্টরকে যারা আন্ডার ক্যাপিটালাইজ তাদেরকে কিভাবে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল এবং আন্ডার ক্যাপিটালাইজ এখান থেকে বের করবো। ইটস বিগ স্কিম। সরকারের তো এত টাকা নেই। সুতরাং আমি আইএফসি কে বলেছি, আমি ইন্টারন্যাশনাল ফান্ড ম্যানেজারকে বলেছি, সো দে আর অল আসতেছে সবাই। জেপি মর্গান ওয়াজ হিয়ার, আপনারা জানেন, এবং আরো ফান্ড ম্যানেজাররা, বড় বড় ইনভেস্টমেন্ট কোম্পানি আসতেছে। এটাই হচ্ছে ভরসা। আমরা নতুন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমপ্লিটলি নতুনভাবে সাজাচ্ছি, আপনাদের জন্য বলছি আমি কমপ্লিটলি। এটাই এই আগামী 2 সপ্তাহের মধ্যে জানতে পারবেন। উই উইল অ্যানাউন্স দি নেমস উইথ প্রফেশনাল, নো পলিটিশিয়ানস, নো পলিটিশিয়ানস, আই ক্যান অ্যাসিওর ইউ। এবং কোনো পলিটিশিয়ানের কোনো মতামত নেওয়া হয়নি, একদম ইন্ডিপেন্ডেন্টলি সিলেকশন হয়েছে, লাইক দ্য প্রফেশনালস, যারা মার্কেট বুঝে, যারা ক্যাপিটাল মার্কেট বুঝে। এই ধরনের লোকগুলোকে নেওয়া হয়েছে। 4 জন কমিশনার, 1 জন চেয়ারম্যান। ইনশাআল্লাহ ইউল সি বিগ টার্ন অ্যারাউন্ড। ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট পাচ্ছি আমরা, আইন কানুনগুলো চেঞ্জ করে দিচ্ছি। ভালো লিস্টেড কোম্পানি, এইসব দেখে অনেক লিস্টেড কোম্পানি এখন আমাদের কাছে আসছে, বলছি খসরু ভাই আমি লিস্টেড হবো, এতদিন হইতে চাইনি। কারণ আমি ওই ক্যাসিনোতে লিস্টেড হইতে চাইব না। আমি স্টক এক্সচেঞ্জে লিস্টেড, নট ইন এ ক্যাসিনো। ইনশাআল্লাহ ইউ উইল সি এ বিগ চেঞ্জ। ব্যাংকগুলো থেকে প্রেশার কমে যাবে। কোম্পানিগুলো এখন স্টক মার্কেটে গিয়ে ফান্ড রেজ করতে পারবে, equity raise করতে পারবে, বন্ড ইস্যু করতে পারবে। There will be many products. ব্যাংকগুলোর উপর চাপ কমে যাবে। Banks are not supposed to lend. High street banks are not supposed to lend in such a huge amounts with such high interest rate. It's not feasible. High street ব্যাংকগুলো 12-13% ল্যান্ড করতেছে, 500 কোটি 2000 কোটি টাকা। ওর ডেপোজিট হচ্ছে শর্ট টার্ম, হি ইজ ল্যান্ডিং লং টার্ম। It doesn't work. So capital market has to be in place. Inshallah, it will be functional in no time, I can assure you. Capital market আমি সবাইকে এনকারেজ করতেছি। আজকে সকাল একজন বাংলাদেশে গাড়ি প্রস্তুত করতেছে, ইভি ভেহিকলস করতেছে, ওরা এক্সপোর্টও করবে। আমাদের কম দামে আমি গাড়ি কিনতে পারবো। 30 লাখ 32 লাখের মধ্যে ইউ ক্যান বাই ইভি কার্স ইনশাআল্লাহ। সো উই আর গিভিং দেম সাপোর্ট। ওরা এক্সপোর্টও করবে এবং এই আপনারা সবাই গাড়ি কিনতে পারবেন, একদম সস্তা হয়ে যাবে গাড়ি, একদম। সাংবাদিকদের ভাই বোনদের আর কোনো চিন্তা নেই আগামী দিনে। আমাকে যেতে হবে, সরি, আমার একটা মিটিং দেরি হয়ে গেছে। এই তো হয়ে এতগুলো লোক তো হবে না, না একটা সরি এইভাবে তো হবে না। আমি 3টা কোয়েশ্চেন নিতে পারবো, আমার যেতে হবে। শুনেন, লিসেন, আমার বাজেটের পরে আপনাদের সাথে আবার বলবো, ঠিক আছে? আজকে আমাকে মাফ করতে হবে, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং, অলরেডি আই এম লেট, আমাকে যেতে হবে। 3টা প্রশ্ন নেব, তিনটা প্রশ্ন নেব। সো ক্যাপিটাল মার্কেট বুঝা হয়ে গেছে তো, না? ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, যে আফগানিস্তানের কথা আপনি বলছেন, আমাদের স্বাস্থ্য ব্যয় তাদের চেয়ে অনেক বেশি, আমাদের ইনফ্লেশনটাও স্যার তাদের প্রায় দ্বিগুণ স্যার, তাদের 5% অবশ্যই এবং স্যার 4 বছর ধরে স্যার। তো স্যার প্রাইভেট সেক্টরে যারা স্যার আমরা কর্মজীবী আছি, তারা স্যার কিভাবে বাঁচবো স্যার? আপনার বাজেটে তাদের জন্য কি কোনো দিক নির্দেশনা থাকবে কিনা, এটা স্যার একটু যদি বলেন স্যার। আর ইসলামী ব্যাংক নিয়ে স্যার অনেক রাজনীতি হচ্ছে মনে হয়, না কি হচ্ছে আমরা বুঝতে পারছি না স্যার, একটু যদি বলেন। এটা বাজেটের অংশ না, don't get mixed up. আচ্ছা
এই যে আমি ওনার প্রশ্নের উত্তর দিয়েই দিচ্ছি তো। আমরা শুরু করেছি একেবারে হত দরিদ্র থেকে উপরের দিকে উঠতেছি। শুরু করেছে হত দরিদ্র দিয়ে, বড় লোকদের দিয়ে শুরু করে নিত এদের। হ্যাঁ, তো করো, দাঁড়াও। সামাজিক নিরাপত্তা খাতে 100টার বেশি কর্মসূচি আছে, তার মধ্যে আবার নতুন করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করা হচ্ছে। সরকারি অর্থটা আসলে কোথা থেকে পাবে? এবং একই সাথে আরেকটি কোশ্চেন হচ্ছে, যিনি বিধবা, স্বামী পরিত্যক্তা, তিনি কি সেই বুঝেছি, আমি বুঝে গেছি তোমার প্রশ্ন, বুঝে গেছি। ওই প্রশ্ন বহুবার উত্তর দিচ্ছি তো, আমি বুঝে গেছি। আমি এগুলো কনসলিডেটেড, এগুলো আস্তে আস্তে কনসলিডেটেড হয়ে যাবে। 100টা থাকবে না, কনসলিডেটেড হয়ে যাবে। একজন তো দুইটা বেনিফিট পাবে না। 600 টাকা একটা পাচ্ছে বিধবা ভাতা ফর এক্সাম্পল, সে আবার 2,500 টাকা মাসে পাচ্ছে ফ্যামিলি কার্ড, তাহলে তার বিধবা ভাতাটা বাদ যেতে হবে। সি উইল গেট 2,500 টাকা। ওই রকম টাকা সবার জন্য টাকা থাকে, গরিব মানুষের জন্য টাকা থাকবে না? এটা প্রশ্ন হলো। দেখা যাক না কি হয়। বাংলাদেশে সবার জন্য আমরা অ্যালোকেশন করতে পারছি, এই গরিব মানুষগুলোর জন্য অ্যালোকেশন করতে পারবো না? আমরা তো অলরেডি 14,000 কোটি টাকা অ্যালোকেশন করেছি এর জন্য, ফ্যামিলি কার্ডের জন্য। সার্ভিস ডেলিভারি দিতে পারছে না, যে ব্যুরোক্রেসি দুর্ভোগের কারণ হয়ে আছে, যে ব্যুরোক্রেসি এদেশে উন্নয়ন কর্মকাণ্ড সঠিক টাইমে বাস্তবায়ন করতে পারছে না, দাতাদের অর্থ। বুঝেছি, আমি বুঝে গেছি। প্রতি 5 বছর পর পর স্যালারি বাড়ায় দিচ্ছে। আচ্ছা, বুঝে গেছি, ঠিক আছে। এটার উত্তর এখানে দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি আপনার কনসেপশন থেকে বুঝলে আপনার ব্যাপক হারে ইনক্লুশনে যাচ্ছে। ইনক্লুসিভ বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। কিন্তু এটার জন্য আমাদের ভাইটাল সেক্টর হেলথ এন্ড এডুকেশন, এটা তো আবার সময় লাগবে। হেলথ এন্ড এডুকেশনে আপনি অ্যালোকেশন দেখবেন, আমি তার সংখ্যা আপনাদের এখন বলতে পারবো না। আমরা যখন যেটা বলেছি ওটার জন্য অ্যালোকেশন ওইভাবেই হবে, বাজেটে দেখতে পাবেন, কোনো অসুবিধা হবে না। আমার কথা হচ্ছে বাস্তবায়ন। অ্যালোকেশন ইজ নট এন ইস্যু, অ্যালোকেশন উইল বি দেয়ার। স্বাস্থ্য শিক্ষা খাতে আগের চেয়ে অনেক বেশি। বাস্তবায়নটা নিয়ে আমাদের প্রশ্ন, কত ফাস্ট আমরা এগুলো বাস্তবায়ন করতে পারবো, এটাই হচ্ছে আমাদেরও বাড়ি, এবং এইটার জন্য আমরা কাজ করছি কিভাবে বাস্তবায়ন করবো। সো এভরি মিনিস্টার, প্রত্যেক সেক্রেটারি, তার মিনিস্ট্রি, প্রত্যেকটা বাজেটের রিপোর্টিং কন্টিনিউয়াসলি ড্যাশবোর্ড। যদি কেউ ফেল করে, ওই ড্যাশবোর্ডে ওটা দেখা যাবে যে এই প্রজেক্ট এই মিনিস্ট্রির পিছিয়ে আছে, কেন পিছিয়ে আছে, ইউ হ্যাভ টু আনসার। এভরিবডি ইজ অ্যাকাউন্টেবল। দিস গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আমরা সবাই অ্যাকাউন্টেবল। ইটস নট দ্যাট এখানে কোনো অন্য কিছু করার সুযোগ নেই। এভরিবডি ইজ অ্যাকাউন্টেবল, লাইক আই এম অ্যাকাউন্টেবল টু ইউ। এখন আমি কেন উত্তর দিচ্ছি? ওই তো ব্যাংকের কথা কি বললাম, আমরা রিক্যাপিটালাইজ করার জন্য কাজ করছি। রিক্যাপিটালাইজ তো করতে হবে। অস্থিরতা তখন কমবে যখন ব্যাংকগুলো রিক্যাপিটালাইজ হবে, ডেপোজিটের টাকা ফেরত দিতে পারবে, ডেপোজিটাররা কনফিডেন্স পাবে, আবার ডেপোজিট করবে, ব্যাংকগুলো লেন্ডিং করতে পারবে। দিস ইজ দ্য সাইকেল। থ্যাংক ইউ। আমার যেতে হবে, সরি। এটা শেষ প্রশ্ন। দুর্নীতিমুক্ত, নৈতিকতা সম্পন্ন, জুলাই এবং জনবান্ধব এরকম একটা বাজেট পাবো। আমি তো মনে করি সেটাই উদ্দেশ্য বাজেটের। আমি এতক্ষণ যা বললাম, আমার তো বাজেটের উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি, সবার জন্য বাংলাদেশ, প্রত্যেকটা মানুষের ইনক্লুসিভ, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আপনার প্রত্যেকটা গোষ্ঠীর ইনক্লুশন, এই বাজেটের লক্ষ্য। এবং প্রত্যেকের কাছে এটার বেনিফিট সকলকে পেতে হবে। বাংলাদেশের আমরা মানে অলরেডি আপনারা তো ইতিমধ্যে দেখছেন আমাদের প্রজেক্টগুলো। 2-3 মাসের মধ্যে একটা সরকার এতগুলো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন এই পর্যায়ে কোনোদিন আসছে আমার তো জানা নেই। আমি নিজেও আগেও সরকারে ছিলাম, আমার জানা নেই। এবং আমরা যেদিকে যাচ্ছি, আশা করি দুর্নীতিমুক্ত, একটি এফিশিয়েন্ট, এই যে প্রজেক্ট তো করলে হবে না। আমরা প্রজেক্টের 4টা মানদণ্ড ঠিক করেছি। প্রত্যেকটা প্রজেক্টের 4টা মানদণ্ড। একটা হচ্ছে ভ্যালু ফর মানি,
আপনি যে টাকাটা খরচ করবেন এটার মূল্যমান থাকতে হবে। একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে এই প্রজেক্টটা আমি করছি এটার উপর রিটার্ন কি আমাকে হিসাব করতে হবে, আমি পাচ্ছি কিনা। থার্ড হচ্ছে জব ক্রিয়েশন হচ্ছে কিনা। ফোর্থ হচ্ছে আপনার আমাদের এনভায়রনমেন্টাল কনসিডারেশন ঠিক আছে কিনা। আমরা ছোট দেশ, এতগুলো লোক বাস করি, আমার এনভায়রনমেন্টটাকে ধ্বংস করে দিয়ে আমার অর্থনীতি গঠন করলে আমাদের জন্য ক্ষতি হবে। এই চারটা কনসিডারেশন হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রজেক্ট সিলেকশনে। এই চারটা যেগুলো মিট করবে না ওই সমস্ত প্রজেক্ট আমরা বাতিল করে দিচ্ছি। বিগত দিনে 1300 বাজেট বা প্রজেক্ট নিয়ে আমরা সরকার দায়িত্ব নিয়েছি, এর মধ্যে অনেকগুলো প্রজেক্টের এই মানদণ্ড মিট করতেছে না, এর মধ্যে আমরা অনেক বাতিল করে দেব। আর কিছু কিছু যারা বেশি খরচ করে ফেলেছে এগুলোকে আমরা রিপারপাসিং, এটাকে আরো কিভাবে বেস্ট ইউটিলাইজেশন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট করা যায় আমরা চেষ্টা করছি। আর সামনের দিকে যে নতুন বাজেটগুলো, নতুন প্রজেক্টগুলো হবে, এগুলো চারটা মানদণ্ড মেনে করতে হবে, এর বাইরে কোনো প্রজেক্ট করা যাবে না। এটার সাথে ethics এবং morality তো এই চারটা মানলেই তো এথিক্স আর মরালিটি হয়ে গেল আপনার।